বিধবা কোটিপতি মহিলা বলল, আজ থেকে যাও, একা থাকি। ফুড ডেলিভারি বয় ভাবতেও পারেনি এরপর যা হলো। বন্ধুরা, মুম্বাইয়ের সেই সন্ধ্যায় বিশেষ কিছুই ছিল না, শুধু সেই বৃষ্টি ছাড়া, যা রাস্তাঘাটকে নয় মানুষদের ভিজিয়ে দিচ্ছিল। আর সেই বৃষ্টিতেই রাহুল তার মোটরসাইকেলে দিনের শেষ অর্ডার নিয়ে বেরিয়ে পড়েছিল। ক্লান্ত শরীর, ভারী চোখ, আর মনে শুধু একটাই চিন্তা, যে আজকের কাজ শেষ হোক আর সে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ুক। কারণ ক্লান্তি এখন শুধু পায়ে নয়, ভাবনাতেও নেমে এসেছিল। ঠিকানাটা শহরের সেই অংশের ছিল যেখানে সে রোজ আসত না। উঁচু দালান, চকচকে দেট, আর বাইরে থেকেই অনুভব করা যাওয়া নিস্তব্ধতা। সে গাড়ি থামালো, হেলমেট নামালো, আর প্যাকেট হাতে নিয়ে ভেতরে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই সে তৃতীয় তলার সেই দরজার সামনে দাঁড়িয়েছিল যেখান থেকে তার গল্পের মোড় ঘুরতে চলেছিল। ঘণ্টা বাজল, দরজা খুলল। সামনে দাঁড়ানো মহিলাকে প্রথম নজরেই আলাদা লাগল। না কৃত্রিম সাজ, না ভারী গয়না, না মুখে কোনো দেখাওয়ার ছাপ। রাহুল প্যাকেট এগিয়ে দিল, সে নিয়ে নিল, টাকা দিল। দুজনের মধ্যে কথা ঠিক ততটুকুই ছিল যতটুকু রোজ হয়। আর রাহুল যেই ঘুরল, পেছন থেকে একটা ধীর, থমকে যাওয়া আওয়াজ এলো, আজ থেকে যাও। রাহুল থমকে গেল। সে ঘুরে দেখল, মহিলা এখনও দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার নজর নিচু ছিল, যেন এই কথা বলতে গিয়ে সে নিজের সাথেই লড়াই করেছে। একা থাকি, সে যোগ করল। না কোনো অনুরোধ, না কোনো চাপ, না কোনো কৃত্রিমতা, শুধু একটা বাক্য যাতে ভয়ও ছিল আর ক্লান্তিও। রাহুলের ভেতরে অদ্ভুত কিছু নড়ে উঠল। সে অনেক কিছু দেখেছিল, ভালো, খারাপ, অদ্ভুত, কিন্তু এই মুহূর্তটা সেই সব কিছুর চেয়ে আলাদা ছিল। এখানে কোনো চাল ছিল না। আপনার যদি ঠিক না লাগে তো কোনো ব্যাপার না, মহিলা তাড়াতাড়ি বলল। রাহুল এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে। সে ভেতরে চলে এলো। ঘরটা বড় ছিল, কিন্তু ভরা ছিল না। আসবাবপত্র কম, জায়গা বেশি, আর প্রতিটা কোণায় এমন এক নিস্তব্ধতা ছড়িয়েছিল যা টাকা দিয়ে নয়, একাকিত্ব থেকে আসে। টেবিলে কিছু কাগজ ছিল, দেওয়ালে একটা ছবি উল্টো করে টাঙানো ছিল, যেন কেউ ইচ্ছে করেই অতীতের দিকে তাকানো বন্ধ করে দিয়েছে। আমি প্রিয়া, সে বলল। রাহুল, সে উত্তর দিল, শুধু নাম, পরিচয় ছাড়া। প্রিয়া প্লেটে খাবার বাড়ল। দুজনে চুপচাপ খেতে লাগল। বাইরে বৃষ্টি এখন কমে এসেছিল, কিন্তু ঘরের ভেতরে কিছু একটা খুলছিল। প্রিয়া জিজ্ঞেস করল, সে কি এই কাজই করে? রাহুল মাথা নাড়াল। সে জিজ্ঞেস করল, ক্লান্ত হও না? রাহুল বলল, ক্লান্তি আর গোনার মতো নেই। কিছুক্ষণ পর প্রিয়া খুব সাধারণ স্বরে বলল, আমি বিধবা। রাহুল কিছু বলল না। সে আরও জানালো যে স্বামীর হঠাৎ মৃত্যুর পর এসব পেয়েছে, ঘর, টাকা, দায়িত্ব, কিন্তু যেসব জিনিসের তার প্রয়োজন ছিল সেগুলো সেদিনই চলে গেছে। সম্পর্ক, আওয়াজ, আর সেই মানুষটা যার সাথে এসব কিছুর অর্থ ছিল। রাহুল মন দিয়ে শুনল, কোনো উপদেশ না দিয়ে, কোনো প্রশ্ন না করে, কারণ সে জানত যে কিছু কথা উত্তর চায় না, শুধু সঙ্গ চায়। অনেকটা সময় পর সে উঠল। আমাকে বেরোতে হবে, সে বলল। প্রিয়া মাথা নাড়াল। দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসে শুধু এতটুকুই বলল, আজ ভালো লাগল। রাহুল সিঁড়ি দিয়ে নামতে থাকল। নিচে পৌঁছে সে উপরে তাকালো, দরজা বন্ধ ছিল। রাহুল নিচে এসে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। বৃষ্টি এখন প্রায় থেমে গিয়েছিল। রাস্তায় জল জমেছিল, আর স্ট্রিট লাইটের হলুদ আলোয় তার ছায়া দুলছিল। সে মোটরসাইকেল স্টার্ট দিল, কিন্তু সাথে সাথে এগোলো না, কারণ তার ভেতরে কিছু আটকে ছিল। কোনো প্রশ্ন নয়, কোনো ভয় নয়, শুধু এক অদ্ভুত অস্বস্তি, যেন কেউ তার রোজকার দৌড়ে হঠাৎ একটা বিরতি দিয়ে দিয়েছে। বাড়ি পৌঁছে সে মোবাইল একপাশে রাখল আর চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। ঘুম আসতে দেরি হলো, কারণ চোখ বন্ধ করতেই সেই সাদামাটা মুখটা সামনে চলে আসছিল, সেই কণ্ঠস্বর যাতে না কোনো অনুরোধ ছিল, না কোনো আশা, শুধু একাকিত্বের স্বীকারোক্তি ছিল। আর রাহুল প্রথমবারের মতো এটা ভাবছিল যে বড় বাড়িতে থাকা মানুষরাও এতটা একা হতে পারে। এই ব্যাপারটা সে আগে কখনো বুঝতে পারেনি। তার জীবন সবসময় দৌড়ঝাঁপের মধ্যেই ছিল, সকাল থেকে সন্ধে পর্যন্ত অর্ডার পৌঁছানো, টাকা জমানো, ভাড়ার ঘর সামলানো, কিন্তু আজকের সন্ধে তাকে থামতে বাধ্য করে দিয়েছিল। প্রিয়ার চোখে সেই শূন্যতা, সেই ক্লান্তি যা তার নিজের ক্লান্তির চেয়ে আলাদা ছিল। তার ক্লান্তিতে তো আশা ছিল, কিন্তু প্রিয়ার ক্লান্তিতে শুধুই নিস্তব্ধতা। সে ভাবতে থাকল যে একজন মানুষ এতটা ধনী হয়েও এতটা খালি কিভাবে হতে পারে। টাকা কি সবকিছু কিনে নিতে পারে, নাকি সেগুলো শুধু বোঝা হয়ে দাঁড়ায় যখন সাথে কেউ থাকে না? এই প্রশ্নগুলো তার মনে ঘুরতে থাকল আর ঘুমকে দূরে সরিয়ে রাখল। পরের সকালে সবকিছু একই রকম ছিল।
তাড়াতাড়ি ওঠা, কাজে বেরোনো, সেই একই রাস্তা, সেই একই মুখ, সেই একই দরজা। কিন্তু তার ভেতরে কিছু বদলে গিয়েছিল। এখন প্রতিটা ডেলিভারির পর সে শুধু সময় দেখত না, বরং এটাও ভাবত যে কোথাও অন্য কোনো দরজাও তো নেই যার পেছনে কেউ ওভাবেই চুপ করে বসে আছে। দুদিন পর আবার সেই এলাকায় এলো। রাহুলের মোবাইলে ঠিকানা ভেসে উঠল, আর সে নিজেও বুঝতে পারল না তার পা আপনা আপনি কেন একটু ধীর হয়ে গেল। সে মোটরসাইকেল থামালো, প্যাকেট নিল আর উপরে উঠে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সে এক মুহূর্ত ভাবল যে হয়তো আজ অন্য কেউ থাকবে, হয়তো সেই কণ্ঠস্বর শুধু সেই রাতের জন্যই সীমাবদ্ধ ছিল। ঘণ্টা বাজল, দরজা খুলল। প্রিয়া সামনে ছিল। এবার তার চোখে সেই ক্লান্তি ছিল না যা প্রথম রাতে দেখা গিয়েছিল, বরং একটা হালকা বিস্ময় ছিল, যেন সে আশা করেনি যে সেই মুখটাই আবার দেখবে। আপনি, সে খুব সাধারণভাবে বলল। আপনার অর্ডার। রাহুলও ঠিক ততটাই সরলভাবে উত্তর দিল। প্যাকেট নেওয়া হলো, টাকা দেওয়া হলো, কিন্তু এবার দরজা সাথে সাথে বন্ধ হলো না। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা রইল। তারপর প্রিয়া জিজ্ঞেস করল, ভেতরে আসবে? রাহুল না করল না। এবার সেই দ্বিধা কম ছিল, হয়তো এজন্যে যে দুজনেই জেনে গিয়েছিল যে এখানে কোনো প্রশ্ন করা হবে না, কোনো উত্তর চাওয়া হবে না। ঘরে বসতেই প্রিয়া চা এনে দিল, না জিজ্ঞেস করেই, যেন এটা আগে থেকেই ঠিক করা ছিল। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাইরে রোদ ছিল, কিন্তু জানলার ভেতরে এখনও সেই একই স্থিরতা ছিল। তুমি রোজ দেরি পর্যন্ত কাজ করো? প্রিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, রাহুল বলল, কখনো কখনো রাত পর্যন্ত। বাড়ি? ঘর আছে, সে উত্তর দিল, ভাড়ার। প্রিয়া মাথা নাড়াল, যেন সে বুঝতে পেরেছিল যে ঘর আর বাড়ির মধ্যে কতটা তফাৎ হয়। সে ধীরে ধীরে জানালো যে স্বামীর মৃত্যুর পর এই ঘর সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, কিন্তু উত্তরাধিকারের সাথে যা এসেছে তা শুধুই সম্পত্তি ছিল, সঙ্গ নয়। সম্পর্কগুলো ধীরে ধীরে হারিয়ে গেছে। বন্ধুরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর সে এই বড় বাড়িতে একা রয়ে গেছে, যেখানে কোনো আওয়াজ নেই, শুধু প্রতিধ্বনি বেঁচে আছে। রাহুল মন দিয়ে শুনল। সে এটা জিজ্ঞেস করল না যে কত টাকা আছে, কত ব্যবসা আছে, কারণ তার কাছে এই কথাগুলো কখনো গুরুত্ব রাখত না। সে শুধু এটা দেখতে পাচ্ছিল যে সামনে বসে থাকা মহিলার কাছে সব কিছু আছে, শুধু সেই ভরসাটুকু ছাড়া যা মানুষকে রাতে শান্তিতে ঘুমোতে দেয়। প্রিয়ার কথায় সেই ব্যথা পরিষ্কার ফুটে উঠছিল, যা বছরের পর বছর একাকিত্বের কারণে জমে গিয়েছিল। সে ভাবতে থাকল যে মৃত্যু কিভাবে একটা জীবনকে উজাড় করে দেয়, না শুধু ভাবনাগুলোকে, বরং সব কিছুকে। প্রিয়া জানালো যে আগে ঘরে হাসি ঠাট্টার আওয়াজ গুঞ্জত, এখন শুধু নিস্তব্ধতা। এই বিবরণ তার মনকে আরও গভীরভাবে ছুঁয়ে গেল। দিন কাটতে লাগল। এখন রাহুল যখনই ওই রাস্তা দিয়ে যেত, কিছুক্ষণের জন্য থেমে যেত, কখনো চায়ের জন্য, কখনো বা 2 মিনিটের কথাবার্তার জন্য। কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, শুধু সঙ্গ ছিল, নামহীন, সংজ্ঞাহীন। এক সন্ধ্যায় প্রিয়া হঠাৎ জিজ্ঞেস করল, যদি আমি খুব ধনী হই, তবে মানুষ আমাকে সুখী কেন মনে করে? রাহুল না ভেবেই বলল, কারণ মানুষ বাইরেটা দেখে, ভেতরটা নয়। প্রিয়া হাসল। সেই হাসিটা ছোট ছিল, কিন্তু সত্যি। ধীরে ধীরে শহরের কোলাহলে তাদের মধ্যে একটা ছোট পৃথিবী তৈরি হয়ে গেল, যেখানে প্রিয়া রাহুলের সরলতায় শান্তি খুঁজতে লাগল, আর রাহুল সেই ঘরে বসে এটা বুঝতে লাগল যে একাকিত্ব শুধু দারিদ্র্যের দান নয়, এই দেখাশোনা এখন রোজকার অংশ হয়ে গিয়েছিল। রাহুলের জন্য এই মুহূর্তগুলো ক্লান্তি ভুলিয়ে দেওয়ার মতো ছিল, যেখানে সে নিজের জীবনের সংগ্রাম ভুলে যেত। প্রিয়ার জন্য এগুলো সেই মুহূর্ত ছিল যেখানে সে নিজেকে আবার নতুন করে বাঁচতে শুরু করেছিল। একদিন প্রিয়া বলল, মানুষ বলে আমার আবার বিয়ে করে নেওয়া উচিত। রাহুল চুপ রইল। বলে একটা মেয়ের সাহারার, অর্থাৎ আশ্রয়ের প্রয়োজন হয়। সে আরও বলল। আর রাহুল জিজ্ঞেস করল, আর তোমার কি মনে হয়? প্রিয়া নিচু স্বরে বলল, সাহারা নয়, সমতা চাই। রাহুল তার দিকে তাকালো, প্রথমবারের মতো সরাসরি। আর সেই মুহূর্তে সে এটা পরিষ্কার দেখল যে এই মহিলা কোনো আশ্রয়ের খোঁজে নেই, বরং এমন কোনো মানুষের খোঁজে আছে যে তার সামনে দাঁড়াতে পারে, না তার পেছনে, না তার নিচে। সেই সন্ধ্যায় রাহুল বেশিক্ষণ থাকল না। যাওয়ার সময় সে শুধু এতটুকু বলল, কাল দেখা হবে। প্রিয়া মাথা নাড়াল, দরজা বন্ধ হল। কিন্তু এবার সেই নিস্তব্ধতা ভারী ছিল না, সেই নিস্তব্ধতা ভরসায় পূর্ণ ছিল। আর রাহুল জানত না যে এই ভরসা আগামীতে তাকে কোন মোড়ে নিয়ে যাবে। শুধু এতটুকু বুঝতে পারছিল যে তার জীবন এখন আর আগের মতো সোজা থাকতে চলেছে না। রাহুল এই কথাটা নিজেকে বলেনি, কিন্তু পরের কয়েকদিনে সে বারবার এটা অনুভব করতে লাগল।
কারণ এখন তার দিনলিপিতে একটা নতুন বিরতি যুক্ত হয়ে গিয়েছিল। এমন একটা বিরতি যা ক্লান্তি কমাতো না, কিন্তু মনকে হালকা অবশ্যই করে দিত। সে রোজ নিজের কাজে লেগে থাকত। সেই রাস্তার ভিড়, সেই দরজার আওয়াজ, সেই তাড়াতাড়ি প্যাকেট ধরিয়ে দেওয়ার অভ্যাস। কিন্তু যখনই তার রাস্তা ওই এলাকা দিয়ে যেত, তার পা আপনা আপনি একটু ধীর হয়ে যেত। প্রিয়ার সাথে এখন রোজ দেখা করা ঠিক ছিল না, না কোনো সময়, না কোনো প্রতিশ্রুতি। কিন্তু দেখাগুলো আপনা আপনি হতে শুরু করেছিল, কখনো চায়ে, কখনো বা কয়েক মিনিটের কথাবার্তায়। আর এই দেখাগুলোতে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হতো না যে এরপর কি হবে, কারণ দুজনেই জানত যে কিছু সম্পর্ক প্রশ্ন দিয়ে নয়, সময় দিয়ে তৈরি হয়। এক সন্ধ্যায় প্রিয়া হঠাৎ বলল, মানুষ আমাকে উপদেশ দিতে থাকে। রাহুল তার দিকে তাকালো, কিছু না বলে। বলে যে এখন অনেক হলো, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সে বলল, বলে যে একা মেয়ে সুরক্ষিত থাকে না। আর তুমি? রাহুল জিজ্ঞেস করল। আমি জানি না যে এগিয়ে যাওয়া মানে কি, প্রিয়া খুব শান্ত স্বরে বলল। কারো সাথে থাকাই কি এগিয়ে যাওয়া? রাহুল কোনো উত্তর দিল না, কারণ তার মনে হলো যদি সে কিছু বলে তবে তা হয়তো কম হবে অথবা বেশি। কিছুক্ষণের নিস্তব্ধতার পর প্রিয়া আবার বলল, তুমি জানো মানুষ আমাকে দেখে কি ভাবে? কি? রাহুল জিজ্ঞেস করল। যে আমি অনেক বড়, সে বলল, টাকায়, বাড়িতে, মর্যাদায়। রাহুল প্রথমবারের মতো অনুভব করল যে এই বড় হওয়া প্রিয়ার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আর তোমাকে দেখে কিভাবে? সে জিজ্ঞেস করল। রাহুল হেসে দিল, যে আমি অনেক ছোট। এই হাসি হালকা ছিল, কিন্তু তার পেছনে কোনো অভিযোগ ছিল না, কারণ রাহুল কখনো নিজেকে বড় বা ছোট করে মাপার অভ্যাস করেনি। এটাই তো সমস্যা, প্রিয়া বলল। আমাদের দুজনের মধ্যে মানুষ আকাশ আর পাতালের তফাৎ দেখে। মানুষ দেখে, রাহুল বলল, আমরা নই। এই কথা বলে সে নিজেও কিছুক্ষণ চুপ রইল, কারণ সে বুঝতে পারছিল যে কথাটা যতটা সহজ দেখায় ততটা হয় না। সেদিনের পর থেকে প্রিয়াকে একটু অন্যরকম দেখাতে লাগল। এখন সে আগের মতো বেশিক্ষণ কথা বলতো না, কখনো কখনো হঠাৎ চুপ হয়ে যেত, যেন ভেতরে ভেতরে কিছু মাপছে। আর রাহুল এটা বুঝতে পারছিল যে এই নীরবতা ভয়ের নয়, সিদ্ধান্তের প্রস্তুতির। এক রাতে প্রিয়া রাহুলকে পরিষ্কার বলল, আমি তোমার সামনে কোনো আশ্রয় হয়ে আসতে চাই না। রাহুল মাথা তুলে তার দিকে তাকালো। আর আমি? সে আরও বলল, তোমাকে নিজের ওপর বোঝা বানিয়ে রাখতে চাই না। রাহুল অনেকক্ষণ পর বলল, তাই তো আমি চাই যে যাই হোক বরাবরই হোক। বরাবরই? প্রিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, রাহুল বলল, না তুমি উপরে, না আমি নিচে। সেই রাতে প্রথমবারের মতো দুজনেই এটা পরিষ্কার অনুভব করল যে তাদের সম্পর্ক কোনো গল্পের মতো সহজ নয়। এখানে শুধু আবেগ নেই, এখানে সমাজ আছে, মানুষের নজর আছে, আর সবচেয়ে বড় জিনিস আত্মসম্মান আছে। পরের কয়েকদিন পর্যন্ত রাহুল ইচ্ছে করেই কম দেখা করতে লাগল। সে পালাচ্ছিল না, শুধু নিজেকে আর পরিস্থিতিকে বোঝার চেষ্টা করছিল। আর প্রিয়াও তাকে আটকাল না, কারণ সে জানত যে যদি কোনো সম্পর্ক থামতে চায় তবে তাকে আটকানো যায় না। এক সন্ধ্যায় প্রিয়া নিজে ফোন করল। আসতে পারবে? সে জিজ্ঞেস করল। রাহুল গেল। সেদিন প্রিয়া প্রথমবারের মতো নিজের অতীতের কথা খুলে বলল। স্বামীর হঠাৎ মৃত্যু, তারপর মানুষের বদলে যাওয়া ব্যবহার, কারোর সহানুভূতি দেখানো, কারোর লোভ, আর কারোর এটা মেনে নেওয়া যে এখন তার জীবনের ওপর তাদের অধিকার আছে। আমি অনেক কিছু হারিয়েছি, সে বলল, তাই এখন কোনো কিছুই তাড়াহুড়ো করে পেতে চাই না। রাহুল তার কথা শুনল আর শুধু এতটুকু বলল, আর আমি কিছুই হারিয়ে কিছু পেতে চাই না। এই বাক্যটা দুজনের মাঝে একটা রেখা টেনে দিল, পরিষ্কার, সৎ এবং জরুরি। সেদিনের পর দুজনের মধ্যে এক অলিখিত সমঝোতা হয়ে গেল। না কোনো দাবি, না কোনো প্রতিশ্রুতি, শুধু এটা ঠিক হলো যে যা হবে পরিষ্কার হবে, কোনো দয়া ছাড়া, কোনো ভয় ছাড়া। আর হয়তো এটাই কারণ ছিল যে তাদের মাঝের দূরত্ব এখন অন্যরকম ছিল। এই দূরত্ব দূর করার জন্যে ছিল না, বরং সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্যে ছিল। রাহুলের কাছে এখন এটা পরিষ্কার হতে শুরু করেছিল যে প্রিয়া তাকে কোনো অভাব পূরণের জন্যে চায় না। আর প্রিয়া এটা বুঝতে শুরু করেছিল যে রাহুল তার টাকার সাথে নয়, তার সঙ্গের সাথে যুক্ত। এই অধ্যায় কোনো মোড়ে নয়, বরং এক বোঝাপড়ায় শেষ হচ্ছিল যে ভালোবাসা যদি এগোয় তবে তা কোলাহলে নয়, বোঝাপড়ায় এগোবে। আর সামনে যা হতে চলেছিল তা সহজ হবে না, রাহুল এই ব্যাপারটা বুঝে গিয়েছিল।
কিন্তু বুঝে নেওয়া আর সহ্য করতে পারা দুটি আলাদা ব্যাপার। আর পরের কয়েক সপ্তাহে এই তফাতটা সে প্রতিদিন অনুভব করতে লাগল। কারণ এখন প্রিয়া এবং তার মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছিল তা শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার ছায়া বাইরেও দেখা যেতে শুরু করেছিল। আর যেই কোনো সম্পর্ক চোখে পড়তে শুরু করে, সমাজ সেটাকে মাপতে শুরু করে। সবচেয়ে প্রথমে প্রতিবেশীদের নজর বদলালো। আগে যে মানুষগুলো প্রিয়াকে শুধু এক শান্ত ভদ্রমহিলা মনে করত, এখন তারা প্রশ্ন করতে লাগলো, কে আসে, কেন আসে, এতক্ষণ কেন থাকে। আর যখন রাহুল সিঁড়ি দিয়ে উঠত বা নামত, তখন কিছু দৃষ্টি থমকে যেত, কিছু ফিসফাস শুরু হয়ে যেত, আর কিছু মুখ এমন ভাব করত যেন তারা কোনো ভুল ধরে ফেলেছে। রাহুলের কাছে এসব নতুন ছিল না, সে আগেও মানুষের নজরে থেকেছে, দারিদ্র্যের কারণে, কাজের কারণে, মর্যাদার কারণে। কিন্তু এবার তফাৎ এতটুকুই ছিল যে এখন এই দৃষ্টিগুলো শুধু তাকে নয়, প্রিয়াকেও বিঁধতে শুরু করেছিল। একদিন প্রিয়া ক্লান্ত স্বরে বলল, মানুষ আমাকে বুঝাতে শুরু করেছে। কি? রাহুল জিজ্ঞেস করল। যে আমাকে সাবধান থাকা উচিত। সে বলল, লোকে কি ভাববে, আমার ইমেজে প্রভাব পড়বে। রাহুল কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, আর তুমি কি ভাবো? প্রিয়া জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আমি ভাবি যে সত্যিই কি কারো জীবন এত সস্তা হয় যে তা মানুষের ভাবনা দিয়ে ঠিক হবে? এই প্রশ্নটা সহজ ছিল না। কিছুদিন পর প্রিয়ার আত্মীয়রা আসতে শুরু করল, কেউ খবর নেওয়ার বাহানায়, কেউ উপদেশ দেওয়ার নামে। সবার বলার ধরন আলাদা ছিল, কিন্তু কথা একটাই ছিল যে সে এখন একা থাকতে পারে না, যে তাকে কোনো সমকক্ষ মানুষের ব্যাপারে ভাবা উচিত। আর এই সমকক্ষ শব্দটা প্রতিবার রাহুলকে তার বাইরে দাঁড় করিয়ে দিত। এক সন্ধ্যায় প্রিয়া রাহুলকে সবকিছু বলে দিল। ওরা তোমাকে চেনে, সে বলল, কিন্তু চেনা আর মেনে নেওয়া আলাদা ব্যাপার। রাহুল খুব শান্ত স্বরে বলল, যদি মেনে নেওয়াটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়, তবে আমি তার অংশ হতে চাই না। কথা বলে সে প্রিয়ার দিকে তাকালো, আর সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা পরিষ্কার সত্য। সেই রাতে প্রিয়া অনেকক্ষণ ঘুমাতে পারল না। সে প্রথমবারের মতো এটা অনুভব করল যে সে স্বামীকে হারিয়েছিল, কিন্তু এখন যে সম্পর্ক তার সামনে দাঁড়িয়ে আছে তা শুধু ভালোবাসার নয়, সিদ্ধান্তের। আর এই সিদ্ধান্ত যদি আধা অসম্পূর্ণ হয়, তবে কাউকে না কাউকে তো ভাঙতেই হবে। পরের দিন প্রিয়া রাহুলকে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। রাহুল তার গলার স্বরে লুকিয়ে থাকা গম্ভীরতা অনুভব করে নিল। আমি চাই না যে তোমার মনে হয় তুমি আমার জীবনে কোনো শূন্যস্থান পূরণ করতে এসেছ, সে বলল। আর আমি এটাও চাই না যে মানুষ ভাবুক আমি কোনো বাধ্যবাধকতায় তোমাকে বেছে নিয়েছি। রাহুল না থামিয়ে শুনল। আমি চাই যে যদি আমরা সাথে থাকি, সে আরও বলল, তবে পুরো সততার সাথে থাকি, না লুকিয়ে, ভয় ছাড়া। রাহুল প্রথমবারের মতো গভীর শ্বাস নিল। তাই তো আমি আগেই বলেছিলাম, সে বলল, সমতা জরুরি। কিন্তু সমতার মানে শুধু আবেগে হয় না, সমতার মানে হলো নিজের পায়ে দাঁড়িয়ে থাকা। সেই সন্ধ্যায় রাহুল একটা সিদ্ধান্ত নিল। সে তার কাজের পর একটা ছোট গোডাউনে যাওয়া শুরু করল, যেখানে সে অতিরিক্ত সময় কাজ করতে পারত। এটা সহজ ছিল না, শরীর আগে থেকেই ক্লান্ত থাকত, কিন্তু তার ভেতরে এখন একটা অন্য আগুন ছিল। এটা প্রমাণ করার আগুন ছিল না, বরং নিজেকে সন্তুষ্ট রাখার প্রয়োজন ছিল। প্রিয়া তাকে আটকালো না, সে শুধু দেখল, কখনো চুপচাপ, কখনো চিন্তার সাথে, কিন্তু কখনো সন্দেহের সাথে নয়। ধীরে ধীরে রাহুলের দিনলিপি আরও কঠিন হয়ে গেল। সকালে তাড়াতাড়ি বেরোনো, সারাদিন ডেলিভারি, সন্ধ্যায় অতিরিক্ত কাজ। কিন্তু এখন তার চোখে ক্লান্তির সাথে একটা স্থিরতাও ছিল, কারণ সে জানত যে সে কারো সমান হওয়ার চেষ্টা করছে না, বরং নিজের জন্য দাঁড়াচ্ছে। এক রাতে প্রিয়া তাকে জিজ্ঞেস করল, তুমি এসব কেন করছো? রাহুল উত্তর দিল, যাতে কাল যদি কোনো প্রশ্ন ওঠে তবে আমি যেন চুপ না থাকি। এই উত্তর প্রিয়ার ভেতরে গভীর পর্যন্ত পৌঁছে গেল। সে বুঝতে পারল যে রাহুল শুধু তার সাথে চলতে চায় না, সে নিজের সাথেও সৎ থাকতে চায়। আর এই ব্যাপারটা তাকে আরও বেশি শক্তিশালী করে তুলছিল। সমাজের কোলাহল বাড়তে থাকল, কোথাও ঠাট্টা, কোথাও উপদেশ, কোথাও সাবধান বাণী। কিন্তু এসবের মাঝে প্রিয়া আর রাহুলের মধ্যে একটা নতুন মজবুত বন্ধন তৈরি হতে থাকল। এমন এক দৃঢ়তা যা কোনো ঘোষণা দিয়ে নয়, রোজকার সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। আর হয়তো এটাই কারণ ছিল যে এখন তাদের সম্পর্কে ভয় কম আর সততা বেশি ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ পরের মোড়টা বাইরে থেকে নয়, ভেতর থেকে আসতে চলেছিল। এই মোড় কোনো একদিনে আসেনি, না কোনো তর্কে, না কোনো বড় দুর্ঘটনায়, বরং খুব ধীরে ধীরে, রোজকার ছোট ছোট কথায়, যেমন সকালের চা, গভীর রাতের ক্লান্তি, আর সেই নীরব মুহূর্তগুলোতে যখন মানুষ নিজেকে প্রশ্ন করে যে সে যে রাস্তায় চলছে সেটা কি ঠিক।
রাহুল এখন আগের চেয়ে বেশি কাজ করতে শুরু করেছিল। শরীর ক্লান্ত হতো, কিন্তু মন এক অদ্ভুত স্বচ্ছতায় ভরে থাকত। সে জানত যে সে এসব প্রিয়ার জন্য নয়, সমাজকে দেখানোর জন্য নয়, বরং নিজের আত্মসম্মানের জন্য করছে, যাতে যদি কখনো সাথে চলার সিদ্ধান্ত হয় তবে সে কারো ছায়ায় নয়, নিজের পায়ে যেন দাঁড়িয়ে থাকে। প্রিয়া এসব দেখছিল, চুপচাপ, কোনো বাধা না দিয়ে। সে বুঝতে শুরু করেছিল যে রাহুলের সঙ্গ কোনো আশ্রয় নয়, বরং একটা এমন হাত যা সমতার সাথে ধরে রাখে, না উপর থেকে না নিচ থেকে। আর হয়তো এটাই কারণ ছিল যে তার এখন নিজের ভেতরের ভয়টা পরিষ্কার দেখা যাচ্ছিল। এক সন্ধ্যায় যখন দুজনে ছাদে বসেছিল আর শহর নিজের রোজগার গতিতে ছুটে চলেছিল, প্রিয়া হঠাৎ বলল, যদি আমি আবার জীবন শুরু করতে চাই? রাহুল তার দিকে তাকালো। তবে কি তুমি সাথে চলবে? সে কথাটা শেষ করল। এই প্রশ্ন কোনো প্রস্তাবের মতো ছিল না, না কোনো আশার মতো। এটা এক সৎ কৌতূহল ছিল, যাতে উত্তরের চেয়ে তার সততা বেশি জরুরি ছিল। রাহুল কোনো তাড়াহুড়ো না করে বলল, যদি সাথে চলা মানে এটা হয় যে আমরা দুজনেই নিজের পায়ে দাঁড়িয়ে থাকব, তবে হ্যাঁ। প্রিয়ার চোখ ভিজে এলো। সেই মুহূর্তে সে অনুভব করল যে সে তার স্বামীকে হারিয়েছিল, কিন্তু সে নিজেকে হারায়নি। আর এখন যে সম্পর্ক তার সামনে ছিল তা কোনো শূন্যতা দিয়ে নয়, বরং দুটি সম্পূর্ণ মানুষ দিয়ে তৈরি হচ্ছিল। কিছুদিন পর প্রিয়া তার বাবা মায়ের কাছে গেল। সে সব কিছু বলল, না লুকিয়ে না সাজিয়ে। রাহুলের কাজের ব্যাপারে, তার সরলতার ব্যাপারে, আর সবচেয়ে বেশি তার আত্মসম্মানের ব্যাপারে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মা অনেকক্ষণ মেয়ের চোখের দিকে তাকিয়ে রইল। বাবা ধীরে ধীরে বললেন, যদি এই ছেলেটা কঠিন সময়ে তোমার পাশে দাঁড়িয়ে থাকে, তবে সে ছোট হতে পারে না। কোনো শোরগোল হলো না, কোনো তর্ক হলো না, শুধু একটা সিদ্ধান্ত হলো, মেয়ের খুশির। বিয়েটা সাদাসিধে ভাগেই হলো, না কোনো বড় আয়োজন, না কোনো লোক দেখানো, শুধু কিছু আপনজন আর অনেকখানি আপনত্ব। রাহুল পরের দিনও নিজের কাজে গেল। প্রিয়াও নিজের দায়িত্বগুলোতে লেগে রইল। জীবন ওভাবেই চলতে থাকল, যেমন চলা উচিত, সাধারণ, সত্য আর কোনো ঘোষণা ছাড়াই। কখনো কখনো মানুষ প্রশ্ন করত, কখনো খোঁচা দিত, কখনো অবাক হতো, কিন্তু রাহুল রোজ সকালে নিজের মোটরসাইকেল বের করে চলে যেত। আর প্রিয়া প্রতিদিন নিজের সিদ্ধান্তগুলো পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিত, কারণ দুজনেই জানত যে তারা একে অপরকে সেই সময় বেছে নিয়েছিল যখন বেছে নেওয়ার জন্য কোনো কিছুই সহজ ছিল না। এই গল্পের শেষে কোনো হাততালি বাজল না, কোনো হার জিতের ঘোষণা হলো না। শুধু দুজন মানুষ ছিল যারা এটা বুঝে নিয়েছিল যে ভালোবাসা যদি কাউকে ছোট করে দেয় তবে তা ভালোবাসা নয়, আর যদি কাউকে তার অস্তিত্বের জায়গা করে দেয় তবে সেই সম্পর্কটাই জীবন হয়ে ওঠে। আর হয়তো এটাই কারণ ছিল যে যখন এই গল্প শেষ হলো তখন কোথাও কোনো শোরগোল ছিল না, কিন্তু যে এটাকে বুঝল তার ভেতরে অনেকক্ষণ পর্যন্ত কিছু একটা চুপচাপ দাঁড়িয়ে রইল। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের এই অনুভূতি দিয়ে থাকে যে সত্যিকারের সম্পর্ক আশ্রয় দিয়ে নয়, বরং সমতা আর আত্মসম্মান দিয়ে তৈরি হয়, তবে এটাকে এখানেই ছেড়ে দেওয়া ঠিক হবে না, কারণ শিক্ষা সেটাই যা ভেতরে থেকে যায়। এবার যারা নিজেকে জিজ্ঞেস করুন, যদি রাহুলের জায়গায় আপনি হতেন, তবে কি আপনি কোনো লোভ ছাড়া কোনো অচেনা মানুষের পাশে দাঁড়াতে পারতেন? আর যদি আপনি প্রিয়া হতেন, তবে কি আপনি সমাজের নজরের ঊর্ধ্বে উঠে সেই মানুষটাকে বেছে নিতে পারতেন যে আপনাকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়েছিল? নিজের মনের কথা কমেন্টে অবশ্যই লিখবেন, কারণ প্রতিটি সত্য শব্দ এই গল্পের আসল উপার্জন। আর যদি এই গল্পটা আপনাকে ছুঁয়ে গিয়ে থাকে, তবে এটাকে এগিয়ে দিন, আপনার আপনজনদের সাথে শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল কাহানি সংসার সাবস্ক্রাইব করুন, যাতে কোথাও না কোথাও অন্য কেউ এটা বুঝতে পারে যে মানবতা আজও বেঁচে আছে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।